নমস্কার বন্ধুরা, অলৌকিক শনিবার ইউটিউব চ্যানেলের থার্ড এপিসোডে আপনাদের স্বাগত। আজ আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এলাম। তো বেশি কথা না বাড়িয়ে গল্পে আসা যাক। গল্পের নাম শান্ত গ্রামের অজানা রাত্রি। নন্দনপুর গ্রামের নাম শুনলেই মনে হয় যেন এক টুকরো স্বর্গ। গ্রামের চারিদিকে ধান ক্ষেত, তাল গাছ, মেঠো পথ, আর সেই পথে হেঁটে চলা গরুর গাড়ি, গবাদি পশু, সব মিলিয়ে একটা মন মুগ্ধকর পরিবেশ। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী, নদীর উপর সারা দিন ভেসে যাওয়া ডিঙি নৌকা, এ যেন রূপকথার থেকে কিছু কম নয়। তবে এত সুন্দর গ্রামে লুকিয়ে আছে এমন এক রহস্য, যার মুখোমুখি হওয়ার সাহস কেউ করে না। রবিন শহরের ছেলে, কিন্তু ছুটি পেলেই ছুটতে চলে আসে মামার বাড়ি নন্দনপুরে। রবিনের মামা হরেনবাবু গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। রবিন ছোট থেকেই গ্রামের বিভিন্ন রকমের গল্প শুনে বড় হয়েছে। তবে তার কাছে সবথেকে বেশি আকর্ষণের বিষয় ছিল গ্রামের বড় পুকুর আর তার পাড়ের পোড়ো বাড়িটা। লোকজন বলে ওখানে নাকি রাত হলেই শব্দ হয়, ছায়া দেখা যায়। ওখানে নাকি অশরীররা হাঁটা চলা করে। এসব কথা শুনে রবিন হাসে। এ সমস্ত গাঁজাখড়ি কথা শুনে হাসি ছাড়া তার মুখ থেকে আর কিছু বেরোয় না। কিন্তু ভিতরে ভিতরে এক অদ্ভুত কৌতূহল কাজ করে। সত্যি কি কিছু আছে ওখানে? তবে ওই পুকুরে কেউ নামতে চায় না, কারণ অনেক বছর আগে ওই পুকুরে একই সাথে ডুবে মারা গিয়েছিল একই পরিবারের 3 জন। আসলে হঠাৎ করেই একদিন কালুদার বাড়ির 3 জনকে খুঁজে পাওয়া গেল না। কালুদা, কালুদার স্ত্রী আর কালুদার ভাই কোথাও যেন গায়েব হয়ে গেল। তারপর হঠাৎ করেই দিন 15 পর তাদের মৃতদেহ ভেসে উঠল ওই বড় পুকুরটায়। আসলে কি ঘটেছিল কেউ জানে না। গ্রামের লোক মনে করে ওই পুকুরে নাকি তাদের অভিশাপ লেগে আছে, তাই তারা এই পুকুরটাকে একটু এড়িয়েই চলে। তবে রবিন বরাবরই একটু বেপরোয়া। যেটা নিষেধ, যেটা করতে মানা, তাকে সেটাই করতে হবে, দেখতে হবে। এইরকমই একদিন সন্ধ্যাবেলায় যখন সূর্যটা গাছের ফাঁকে লুকিয়ে পড়েছে আর কুয়াশায় ধোঁয়া উঠতে শুরু করেছে, রবিন একা হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ আটকে গেল সেই পুকুর পাড়ে। আশেপাশে কেমন যেন এক অদ্ভুত নীরবতা। রাতটা যেন একটু আগেই নেমে এসেছে এখানে। পুকুর পাড়ে সেই বাড়িটা, সেই কালুদার বাড়ি, তার দরজাটা যেন আধ খোলা। সে মোহিত হয়ে সেদিকে তাকিয়ে রইল। হালকা একটা হাওয়া বইছে, আর সে হাওয়ায় যেন পোড়া কাঠের গন্ধ মিশে আছে। রবিনের গলাটা একটু শুকিয়ে গেল। সে আব ঘিটল, কিন্তু তার পা যেন নিজে থেকেই এগিয়ে চলল সেই পুকুরের দিকে। নিজের অজান্তেই সে হেঁটে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো। মোহিত হয়ে তাকিয়ে রইল পুকুরের জলে। বেশ কিছুক্ষণ বসে রইল। তবে হাওয়াটা এখন যেন থেমে গেছে। কতক্ষণ বসেছিল সে নিজেও জানে না। হঠাৎ করেই চারিদিকে কেমন একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হলো, যেন কারো গলার স্বর গুমড়ে গুমড়ে উঠছে জলের ভিতর থেকে। তার মনে হলো তার পিছনে একটা ছায়া, ঠিক মানুষের মতো, কিন্তু স্পষ্ট না। পুকুরের জলে জোরে জোরে ঢেউ খেলতে লাগলো, কিন্তু বাতাস বইছে না। সে এক প্রকার দৌড়ে ফিরে এলো বাড়ি, কিন্তু
সে রাতে আর সে ঘুমাতে পারল না। ভোর রাতের দিকে যখন তার চোখটা একটু লেগে গেছে, তার মনে হলো কেউ যেন তার কানে কানে এসে বলে গেল, তুই আমাদের দেখলি, তাই এখানেই তোকে থাকতে হবে। পরের দিনটা স্বাভাবিক ছিল, একদম ঠিকঠাকই কাটছিল। একদিন পরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। পুকুরের পাড়ে সেই তালগাছটায় ঝুলছিল একটা গরুর মৃতদেহ। তবে কেউ দেখেনি কবে কিভাবে উঠেছে সে মৃতদেহ। গ্রামের মধ্যে একটা হুলুস থুলুস পড়ে গেল। গ্রামের মানুষ বলা বলি করতে লাগলো, ওটা নাকি সাবধান বাণী। বলল, আর কেউ যেও না ওই পুকুরের দিকে। এই সমস্ত ঘটনার পর রবিনের যুক্তিবাদী মনটা কেমন যেন একটু কেঁপে উঠেছিল। আর সেই রাত থেকেই সবকিছু যেন একটু একটু করে বদলাতে শুরু করেছিল। পরের দিন সকালে রবিন ঘুম ভেঙে উঠে দেখে তার জামার কলারটা ভেজা। পায়ের দিকে তাকিয়ে দেখে তার পায়ের নিচে বেশ খানিকটা কাদা মাটির ছাপ। অথচ সে ঘরের বাইরেই যায়নি। সে বিছানা থেকে উঠে এসে ব্রাশটা নিয়ে জানালার দিকে দাঁড়িয়ে ভাবতে লাগলো, সবটাই হয়তো তার মনের ভুল। ঠিক এই সময় তার হঠাৎই নজর পড়ল দালানে ঝোলানো থাকা মায়ের পুরনো ছবিটা। কেউ যেন তার মুখটা আঁচড়ে তুলে নিয়েছে। রবিন আস্তে আস্তে বদলে যাচ্ছিল। রবিনের মামা হরেনবাবুরও চোখ এড়ায়নি সে বিষয়টা। রবিনের মামা পেশায় শিক্ষক হলেও ভূত প্রেত দৈত্য দানব সব কিছুটাই বিশ্বাস করেন। পরের দিন রাতে রবিনের মামা রাত পর্যন্ত জেগে রইল, ঘুমালো না। রবিন ঘুমিয়ে যাওয়ার পর তার দরজার কাছে গিয়ে দেখল, অবাক হয়ে তাকিয়ে রইল ভাগনার মুখের দিকে। কেমন যেন ফ্যাকাশে লাগছে তার মুখটা। হরেনবাবুর চোখ পড়ল রবিনের পায়ের দিকে। আজও অদ্ভুতভাবে তার পায়ে কাদা মাটির ছাপ। আর জামাটা যেন কেউ এই পুকুর থেকে ভিজিয়ে তুলে এনে আবার তাকে পরিয়েছে। হরেনবাবু আর কিছু বলল না, পরিস্থিতি আন্দাজ করতে পারল, কিন্তু নিরুপায় হয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল নিজের ঘরে। সকালবেলা উঠে রবিনের ঘরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। দালানে একটা পায়ের ছাপ দেখা গেল, কাদা মাটির ছাপ, যে ছাপটা বাইরে থেকে এসেছে আর রবিনের দরজা পর্যন্ত এসে থেমে গেছে, যেটা আর ফিরে যায়নি। ইতিমধ্যে রবিন অনেকটা বদলে গেছে, তার শরীরটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠেছে, ঠিক যেন দীর্ঘক্ষণ কেউ জলে থাকলে যেমন হয়। তবে রবিন আর আগের মতো প্রাণোচ্ছল নেই, সে আর বেশি কথা বলে না। মাঝে মাঝে মাঝরাতে উঠে বসে থাকে জানালার দিকে তাকিয়ে। কখনো কখনো নিজের অজান্তে বলে, ওরা আমায় ডাকছে, আমার সময় এসে গেছে। হরেনবাবুর পুরো বিষয়টা বুঝতে আর সময় লাগলো না। তাই পরের দিন কাক ভোরে উঠে চলে গেল শিব মন্দিরের পুরোহিতের কাছে ভাগনাকে বাঁচানোর উপায় বার করার জন্য। কিন্তু লাভ হলো না। শিব মন্দিরের পুরোহিত বলল, এই পুকুরে যারা হারিয়েছে তারা সবাই ফেরে, কিন্তু কেউ মানুষ হয়ে নয়, তারা ছায়া হয়ে থেকে যায়। তার এই হেঁয়ালিতে হরেনবাবুর বুক কেঁপে ওঠে। সে কাঁদো কাঁদো গলায় মিনতি করে বলে, ঠাকুরমশাই, কিছু একটা করুন, বাঁচান আমার ভাগ্নেটাকে। তার এইরূপ ব্যবহার দেখে পুরোহিত মশাই বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে যায়।
তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফেলে বলে, এই দেখো মাস্টার, এই কাজ আমার সাধ্যের বাইরে। তবে তুমি একবার নগেন মুখুজ্জের বাড়ি যাও, যদি কিছু করতে পারে তো ওই পারবে। হরেনবাবু একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। পুরোহিত ঠাকুরকে প্রণাম করে তিনি ফিরে এলেন আর ঠিক করলেন আজ সন্ধ্যাতেই তিনি চক্রবর্তী ঠাকুরের বাড়ি যাবেন। কিন্তু হঠাৎ করেই পড়ন্ত বিকালের পর রবিন গায়েব হয়ে গেল। তাকে আর খুঁজে পাওয়া গেল না কোথাও। মামা এবং মামাবাড়ির আরও 2-4 জন মিলে এ পাড়া থেকে ও পাড়া খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। অবশেষে তাকে পাওয়া গেল পুকুরের পাড়ের একটা ঝোপের থেকে, অজ্ঞান অবস্থায়। সবাই ধরাধরি করে তাকে নিয়ে এলো নগেনবাবুর বাড়ি। না, সেই সন্ধ্যায় আর চক্রবর্তী ঠাকুরের কাছে যাওয়া হলো না। সবাই বলল বিষয়টা মোটে ভালো না। তারা সতর্ক করলো আজ রাতটুকু চারিদিকে খিল চাবি দিয়ে কাটাতে, আর কাল সকাল হলেই যেন রবিনকে দিয়ে আসে কলকাতায়, অন্তত ছেলেটা তো বেঁচে যাবে। কিন্তু হরেনবাবুর মন মানল না। সে মনস্থির করলো সুস্থ না করে পাঠাবে না ভাগনাকে। সেই রাতে কথা মতো চারিদিকে ভালো করে খিল চাবি দিয়ে ছুলো, কিন্তু মাঝরাতে ঘটে গেল একটা ঘটনা। হরেনবাবু শুনতে পেল উঠানে জল জমেছে, আর সেই জমা জলে কারা যেন হাঁটা চলা করছে। হরেনবাবু ধীরে ধীরে জানলাটা খুলল, কিন্তু না, কিচ্ছু ছিল না। তিনি জানলা বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়লেন। সবে মাত্র একটু চোখটা লেগেছে, তার মনে হলো কারা যেন ভিজে পায়ে দালানে উঠে এসেছে। চুপ করে কান পেতে শুনতে লাগলো সেই শব্দ। তবে এইভাবে কতক্ষণ কেটেছিল সে জানে না। ভোররাতে ঘুমটা ভাঙতেই বেরিয়ে এলেন দালানে। গোটা দালান ভিজে, যেন এই কিছুক্ষণ আগে পর্যন্ত কেউ ভিজে পোশাকে ঘোরাঘুরি করেছে দালান দিয়ে। আর সেই দিন সকালেই গিয়ে উঠলেন চক্রবর্তী মশাইয়ের বাড়িতে। চক্রবর্তী ঠাকুর এই তল্লাটের সব থেকে পুরনো তান্ত্রিক। হরেনবাবু সবটা খুলে বললেন। সব শুনে বেশ গম্ভীর হয়ে গেলেন চক্রবর্তী ঠাকুর। খানিকক্ষণ চুপ করে থাকলেন, তারপর মাথা নাড়িয়ে বলতে শুরু করলেন। দেখো বাবা, এই পরিস্থিতি যা, রবিনকে দূরে কোথাও নিয়ে যাওয়া উচিত হবে না। তাতে ওর প্রাণ সংশয় হবে। তার থেকে ভালো আর একদিন পর অমাবস্যা, আমি ওই দিন শ্মশানে বসবো, আমি একটা যজ্ঞ করব। ওই রাতেই আমি রবিনের ব্যাপারটা দেখব। তুমি সেখানে নিয়ে আসবে রবিনকে। এখন বাড়ি যাও বাপু, আর 1-2 দিন একটু ভালোভাবে কাটাও, চোখে চোখে রেখো ছেলেটাকে। আর 2 দিন পর অমাবস্যা। কথা মতো রবিনকে শ্মশানে নিয়ে যাওয়া হলো। রাতে মায়ের পুজো সারার পর চক্রবর্তী ঠাকুর শ্মশানে বসলেন, যজ্ঞ করলেন। তারপর রবিনকে সামনে বসানো হলো সেই যজ্ঞকুণ্ডের। যেন নেতিয়ে পড়ে রয়েছে, ঠিক ওই সাপ বিষ ঢেলে দেওয়ার পর যেমন নেতিয়ে পড়ে থাকে, সেভাবে নেতিয়ে পড়ে রইল। চক্রবর্তী ঠাকুর তার ক্রিয়াকলাপ শুরু করলেন। চারিদিকে কেমন যেন পোড়া কাঠের গন্ধে মোমো করতে শুরু করলো। অদ্ভুত রকম ভারী হয়ে এলো সেখানকার হাওয়া। বেশ খানিকক্ষণ চলল তার এই সমস্ত ক্রিয়াকর্ম। অবশেষে কোষা থেকে একটুখানি জল নিয়ে ছিটিয়ে দিলেন সেই যজ্ঞে, আর একটু রবিনের চোখে মুখে। তারপর জল দিয়ে যজ্ঞকুণ্ড নেভালেন।
আর তার ছাইটা খাঁটি সর্ষের তেলে গুলে একটা তিলক বানিয়ে পরিয়ে দিলেন রবিনের কপালে। আর বেশ খানিকটা তিলক রেডি করে দিলেন একটা কাঁঠাল পাতায়। হরেনবাবুর হাতে দিয়ে বললেন, এখন টানা 3 দিন তাকে সব সময় এই তিলক পরিয়ে রাখতে হবে। তিলক যেন কোনোভাবে না মুছে। আর কাল সকালে সূর্য উঠলেই যেন রবিন কলকাতায় চলে যায়। ওকে তোমরা দিয়ে এসো কলকাতায়। আর কোনোদিন যেন এ গ্রামে সে না আসে। যাও, ওকে তোমরা নিয়ে যাও, ও সুস্থ হয়ে যাবে। পরের দিন সূর্য ওঠার সাথে সাথেই রবিনকে কলকাতায় দিয়ে আসা হলো। তারপর কেটে গেল বহু বছর। না, রবিন আর মামা বাড়ি আসে না। সে এখন আগের থেকে অনেক সুস্থ। তবে তার মনটা কাঁদে এখনো মামা বাড়ির জন্য। যতই হোক মামা বাড়ির আদর বলে কথা।